আজকে এবিটি এর পেজ নাম্বার 53 এর অঙ্কগুলো এমসিকিউগুলো আলোচনা করব। ঠিক আছে, তো 1 নম্বরের কোশ্চেনগুলো পড়ে নেওয়া যাক। প্রথমে 1 নম্বরের কোশ্চেনের 1 নম্বরটা বলেছে, প্রতি বছর নির্দিষ্ট শতকরা সুদের হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা এতজন হলে। এর অপশনগুলো দেওয়া আছে, তার মানে বর্তমানে সংখ্যাটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 5000 ইন্টু 11/10 তার হোল কিউব। তো এটাকে আমরা ব্রেক করে কেমন লিখতে পারি দেখো, 5000 ইন্টু 1 + 1/10 তার হোল কিউব লিখতে পারি। তো এটাকে আরেকটু ভালোভাবে লিখলে কেমন হবে? এটাকে লিখলে 1 + 10/100 লিখতেই পারি, 0 0 কেটে গিয়ে আবার আগেরটাই হয়ে যাবে। তো এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে যে p ইন্টু 1 + r/100 এর সঙ্গে তুলনা করলে বোঝা যাবে p এর মানটা হবে 5000, আর 10 হচ্ছে r, n হচ্ছে 3। তার মানে এই যে মানটা দেওয়া ছিল এটার ক্ষেত্রে ওই যে 3 বছর পূর্বে যেটা বলা ছিল সেটা হচ্ছে 3 বছর পূর্বে এটা ছিল 5000। এবার এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এটা। তার মানে এটা থেকে কি, এখানে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, মানে কি বোঝা যাচ্ছে যে জনসংখ্যা 10% করে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এবার 2 নম্বরের কোশ্চেনে চলে আসা যাক। 2 নম্বরের কোশ্চেনটা খুবই ভালো একটা কোশ্চেন। এখানে বলে দিয়েছে এ বি সি ডি পরস্পর ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয়। তো অপশানগুলো দেখে এই কোশ্চেনটা করার দুটো পদ্ধতি আমার মনে হয় ভালো। সেটা হচ্ছে, আগে থেকে এই চ্যাপ্টারটা যার করা থাকবে অনুপাত সমানুপাত, সে তো অপশানগুলো দেখে বুঝতেই পারবে যে কোনগুলো সত্যি কোনগুলো সত্যি নয়। কিন্তু যদি তাও না বুঝতে পারে তাহলে আরেকটা মেথড আমার যেটা মনে হয় সেটা আমি বলছি, দেখো বোঝা যায় কি। তো অপশান এতে যেটা বলেছে, a² - b² ইন্টু c² - d² ইকুয়াল টু b² - c² হোল স্কোয়ার। তো যদি এদিকে আমি গুণ করি, সবগুলো গুণ করার দরকার নেই, আমি যদি একটা টার্মেই গুণ করি a² c², তার মানে বোঝা যাচ্ছে কি এই টার্মের পাওয়ারটা 1 আর 1 2 আর 2 যোগ করে 4 হবে। তার মানে এই টার্মের যে পাওয়ারগুলো হবে, এই টার্ম এটার সঙ্গে এটা গুণ করে যে টার্মগুলো পাবো তার যে পাওয়ারগুলো হবে সেগুলো 4 হবে। এবার এইদিকে এটাকে a এটাকে b ভাবলে a - b হোল স্কোয়ারের ফর্মুলার মতো দেখতে, তাহলে এটাকে ভাঙলেও ফার্স্ট টার্ম পাবো b² হোল স্কোয়ার অর্থাৎ b⁴। তার মানে এদিকেও যে টার্মগুলো হবে তার পাওয়ারগুলো হবে 4। তার মানে এদিকেও 4 হচ্ছে, সমান সমান এদিকেও 4 হচ্ছে। তার মানে এই অপশানটা ঠিক সত্য। তাহলে বোঝা গেল অপশান এটা সত্য হবে, কারণ সমান সমানের দুই দিকে যে টার্মগুলো পাবো তাদের পাওয়ারগুলো সেম হবে, এদিকেও 4 হবে এদিকেও 4 হবে। তো অপশান বিটা দেখা যাক। অপশান বিটা হচ্ছে b - c হোল স্কোয়ার প্লাস আরও আছে, আমি একটা টার্ম আছে সবগুলো লিখে দিচ্ছি, b - c হোল স্কোয়ার c - a হোল স্কোয়ার প্লাস b - d হোল স্কোয়ার ইকুয়াল টু a - d হোল স্কোয়ার। দেখা যাক এখানে ফর্মুলায় ব্রেক করলে এটা পাবো b²। ঠিক আছে, এখানে যে টার্মগুলো পাবো সেগুলোর পাওয়ার দেখা যাক 2 হচ্ছে কিন্তু। তো এই দিকেও করলে কি হবে, এদিকেও যদি ফার্স্ট টার্ম আমি ব্রেক করি তাহলে কত 2 হবে। তার মানে এদিকেও যতগুলো টার্ম পাবো তাদের পাওয়ারও 2 হবে, এদিকে যতগুলো টার্ম পাবো তাদের পাওয়ারও 2 হবে। তার মানে সমান সমান দুই দিকে পাওয়ারগুলো সেম হলো, তার মানে এটাও সত্য হবে। তাহলে এই অপশানটাও সত্য। অপশান সিটা দেখা যাক, a + b c + d d + a ইকুয়াল টু ab + bc + cd। এটা এখানে যদি গুণ করা যায়, এখানে এটার সঙ্গে সবগুলো গুণ হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে যখন এটা গুণ করবো এসি, তার ফার্স্ট টার্ম এসি, আরও টার্ম পাবো এটার সঙ্গে এটা গুণ করলে টোটাল 4টে টার্ম পাবো, কিন্তু আমি ফার্স্ট টার্মটার কথাই বলছি। এসি হবে, তো এসির সঙ্গে যখন এটা গুণ করবো, এটা যদি এটা গুণ করি তাহলে ডি হবে। তার মানে এই গুণফলের ফার্স্ট টার্মটা হবে এসিডি। তো এসিডি যদি হয় তাহলে এর পাওয়ারগুলো 1 1 1 যোগ করলে কত হবে, 1 + 1 + 1 মানে 3। তার মানে এখানকার যতগুলো টার্ম পাবো তাদের পাওয়ার হবে 3। কিন্তু এইদিকে যে টার্মটা আছে এটা একটা এটা একটা এটা একটা, প্রত্যেকটা টার্মের পাওয়ার কত 2, 1 আর 1 2 প্রত্যেকটা। তাহলে এদিকের পাওয়ার 3 এদিকের পাওয়ার 2 মিলল না, তার মানে এটা সত্য হবে না। অপশান ডিটা চেক করে নেওয়া যাক এইভাবে।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। দেখো যদি এর সঙ্গে এটা গুণ করি ফার্স্ট টার্মটা কী পাবো, এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে যোগ করলে পাওয়ার 2 আর 2 4 হবে। ঠিক আছে, এখানেও তেমনি এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মে আছে, তাহলে ফার্স্ট টার্মটা হবে এ বির হোল স্কোয়ার, তার মানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এখানেও পাওয়ার কত হবে, যোগ করে 2 আর 2 4 হবে, তার মানে এদিকের পাওয়ার এদিকের পাওয়ার মিলছে, তার মানে এটাও সত্য হবে। তাহলে এটা একটা থেকে বোঝা যাচ্ছে যে অপশান সিটাই হচ্ছে মিথ্যা। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশান সি। আশা করছি বোঝা গেছে। তিন নম্বর কোশ্চেনটা পড়া যাক। 3 নম্বর কোশ্চেনটা বলেছে যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়। সদৃশ কিন্তু সর্বসম নয়। আমরা জানি যে দুটো ত্রিভুজ, ধরা যাক এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই দুটো ছবির আকৃতি হলো এরা ত্রিভুজ আকৃতি, এবং এদের আকারটা কি সমান, মানে এটা যত বড় এটাও তত বড়, তাহলে আকৃতি হলো ত্রিভুজ আকৃতি আর সমান মাপের মানে এদের আকারও সমান। তাহলে এইরকম ক্ষেত্রে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে সর্বসম হয়ে যাবে। কি বললাম, যদি আকৃতি এবং আকার সমান হয় তাহলে সেক্ষেত্রে দুটো ত্রিভুজের মধ্যে সম্পর্ক সর্বসম হতে পারে বা সদৃশ হতে পারে, মানে সদৃশ হলেই সর্বসম হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এমন হয় যে এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ, এখানে দুটো ছবির আকৃতি হলো ত্রিভুজ আকৃতি, কিন্তু এই ত্রিভুজের থেকে এই ত্রিভুজটা বড়, তার মানে এর আকারের থেকে এর আকারটা বড়, তার মানে যদি আকৃতি সমান হয় কিন্তু আকার আলাদা হয় ছোট বড়, তাহলে সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কখনো তারা সর্বসম হতে পারে না, হতে পারবে কি তারা দুজন সদৃশ। তাহলে কি বললাম, সদৃশ কখন হতে পারে, সদৃশ এই সময়ও হতে পারে এই সময়ও হতে পারে, কিন্তু সর্বসম কখন হতে পারে, সর্বসম খালি এটার ক্ষেত্রে হতে পারে, এটার ক্ষেত্রে সর্বসম হতে পারে না। বোঝা গেল, তাহলে সদৃশ হতে পারে কখন, যখন আকৃতি একই, আকার একই হতে পারে আলাদাও হতে পারে ছোট বড়, সেক্ষেত্রে সদৃশ হতে পারে। আর সর্বসম কখন হবে, যখন আকৃতি এবং আকার দুটোই সমান। তাহলে এখানে অপশানটা হবে সদৃশ হবে কিন্তু সর্বসম নয়, তার মানে এইটা, এটা হলো ত্রিভুজ দুটির আকৃতি একই কিন্তু আকার আলাদা, অর্থাৎ অপশান বি, অপশান বি হবে অ্যান্সার। তারপর 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলেছে আর একক বহির ব্যাসার্ধ বিশিষ্ট এবং ছোট হাতের আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, মানে এখানে বলতে চাইছে বাটিটা এমন দেখতে, এটা হচ্ছে একটা অর্ধগোলাকৃতি বাটি যার এই ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এর মাঝখানে আরও একটা পার্ট আছে সেটা হচ্ছে এরকম, এই ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চেয়েছে কোনটার, এই পার্টটুকু, মানে এই তলটা এবং এই বাইরের তলটা থাকবে এবং ভেতরের তলটা থাকবে, এই তলটা। তাহলে এই ক্ষেত্রফলটা কী করে পাবো, যদি আমরা দেখতাম যে এই রকম বাটিটা এরকম দেখতে আছে, তাহলে মানে এটা যদি ক্যাপিটাল আর হয় তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কী করে পাওয়া যায়, এর আমি যদি বক্রতলের ক্ষেত্রফল মানে এই তলটা নেই শুধুমাত্র, তাহলে এটা পাবো কত, 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। বোঝা গেল, শুধু এই তলটার কথা বলছি। ঠিক আছে, প্লাস এই তলটার সঙ্গে কোন তলটা নেব, এই তলটার সঙ্গে, দেখো ছবিটা কিন্তু আমার এরকম দেখতে, তাহলে আমি প্রথমে এই তলটা নিলাম, এবার বাটির ভেতরের তলটাও নিতে হবে, ভেতরের তলটা কি, ছোট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ভেতরের এটা এইটুকুর ক্ষেত্রফল হবে 2 পাই স্মল আর স্কোয়ার। বোঝা গেল আশা করি, এটা হচ্ছে 2 পাই স্মল আর স্কোয়ার, এটা 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার হলো। এখনও বাকি আছে এই তলটা, এই যে এইটুকু যে তলটা আছে, এই তলটা কি, এই তলটা হচ্ছে এই পুরো তল থেকে ছোট গোলকের উপরের তলটা বাদ দিতে হবে। তাহলে উপরের তলটা কত, উপরের তলটা হলো পাই আর স্কোয়ার, তার থেকে বাদ দেবো এইটুকুটা বাদ দিতে হবে, এইটুকু মানে কি মাইনাস পাই আর স্কোয়ার। তাহলে এগুলো যোগ করলে পাবো হচ্ছে এটা যোগ হয়ে 3 পাই আর স্কোয়ার প্লাস এটা যোগ বিয়োগ হয়ে পাই আর স্কোয়ার। তাহলে কোন অপশানে আছে, অপশান বিতে, অপশান বিতে আছে, যেমন অপশান বিটা হবে কারেক্ট।
এবার 5 নম্বর কোশ্চেনে বলেছে যে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি কোনো কোণ, ধরা যাক একটা কোণ আঁকলাম, এই কোণের এই রশ্মিটার কথা বলা আছে, এই রশ্মিটা রশ্মি ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এই দিকে, ঘড়ির কাঁটা মানে এইভাবে, ঘড়ির কাঁটার দিকে যদি সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে যায়, মানে এই কাঁটাটা এখানে আছে মনে করা যায়, এখান থেকে ঘড়ির কাঁটার দিকে, বিপরীত দিকে নয়, ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরে আবার যদি প্রথমের অবস্থানে চলে আসে, এখান থেকে পুরোটা ঘুরে এখানে চলে আসে, তাহলে কত ডিগ্রি কোণ কভার করলো? পুরো 360 ডিগ্রি, এবং 360 ডিগ্রি কোণ কী হবে? বেড়ে যাবে। তার মানে অপশান ডি হবে এর অ্যান্সার, 360 ডিগ্রি কোণ বেড়ে যাবে। ঠিক আছে, সহজ ব্যাপার। তারপর 6 নম্বর কোশ্চেনে বলেছে শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 বার। তাহলে 15 জনের গড় বয়স এটা, তাহলে 15 জনের মোট বয়স কত হবে? 15 × x1 বার। গড় বয়সের সঙ্গে জন সংখ্যা গুণ করলে আমরা পেয়ে যাই মোট বয়স, এটা গড়ের সাধারণ ফর্মুলা। ঠিক আছে, তাহলে 15 জনের গড় বয়স x1 বার, তাহলে 15 জনের মোট বয়স কত হবে? 15 × x1। ঠিক আছে, তারপর পরবর্তী 20 জনের গড় বয়স x2 বার, তাহলে 20 জনের মোট বয়স কত হবে? 20 × x2 বার। বোঝা গেল? তাহলে এটা 15 জনের মোট বয়স, এটা 20 জনের মোট বয়স, তাহলে এই 15 + 20, তার মানে 35 জনের মোট বয়স কত হবে? 15 x1 বার প্লাস 20 x2 বার। এটা হচ্ছে 15 জনের মোট বয়স, এটা 20 জনের মোট বয়স, আর এটা যোগ করলাম মানে এটা পেলাম 35 জনের মোট বয়স। এবার 35 জনের মোট বয়স এটা, সেটার থেকে 35 জনের গড় বয়স বার করতে গেলে এই যে মোট বয়সকে 35 দিয়ে ভাগ করা যা, বা নিচে এটা লিখলেও একই ব্যাপার, যেহেতু অপশানে এরকম লেখা আছে তাই আমি এমন লিখলাম, এটা 35 লিখলেও একই ব্যাপার। তাহলে এটা আমরা কী পেলাম? এটা পেলাম 35 জনের গড় বয়স, তাহলে অপশানে আছে ডিতে, তেমন এটার অপশান হবে ডি। বোঝা গেল?